শেখ হাসিনাকে দিল্লিতে পাঠিয়ে বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। দেশটা বাংলা, দেশটা ভারত নয়। আমার ভাষা বাংলা, হিন্দি নয়। ভারতের বিরুদ্ধে কথা বললে ব্যানারে দেখলে পুলিশ বাহিনী ছাপিয়ে পড়ে কেন? কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই কোকাকোলার অপরাধ, কোকাকোলার বিরুদ্ধে স্লোগান, এটাকে বন্ধ করতে চাচ্ছে না। আপনি এই কোকাকোলার বিরুদ্ধে স্লোগান অব্যাহত রাখেন, তাতে আওয়ামী লীগের লাভ। কিন্তু কোকাকোলার চাইতে বড় অপরাধ যেটা সংগঠিত শেখ হাসিনা ইতিমধ্যে করে ফেলেছেন, যেটা আমি টক শোতে বিভিন্ন সময় বলেছি। আচ্ছা, আমি শুনেছি আপনি এমপি আনারের সাথে আপনার একটা ভেজাল বেঁধেছিল, আর কি নিয়ে ভেজাল বেঁধেছিল যদি একটু সুন্দরভাবে খুলে বলতেন সত্য কথা। তাহলে পরে বসা, হ্যাঁ বসা পরে এখন আমি তো অপেক্ষায় রয়েছি আমার টাকা দেবে, ভাড়া দিতে আমার ভাড়া দেবেন, আমার টাকা দেবে, ভ্যান ভাড়া দেবে, তাহলে এই করে তোমার সাথে। হ্যাঁ, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট তার আলোকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি। দর্শক, এই ভিডিওটি আপনার দেখা অত্যন্ত জরুরি, তাই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সেই সাথে প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশ বিশেষগুলো দেখেছেন তা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তো দর্শক, আমি আর বেশি কথা বলবো না, আপনাদেরকে দেখাবো সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি। এই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য যে কাজটি, সেটার মূল ফোকাস পয়েন্টটাকেই আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যে মূল ফোকাস হচ্ছে একজন ব্যক্তি, সেটা হচ্ছে শেখ হাসিনা। যদি শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রেখে আপনি কোনো সংস্কার করতে চান, এর কোনো পরিবর্তন এদেশের কেউ করতে পারবে না, কারো পক্ষে সম্ভব না, কোনোদিন হবে না। আর যদি একজন ব্যক্তিকে আপনি রিমুভ করতে পারেন, যে তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবে না, তার কাছ থেকে বাংলাদেশের জনগণ ক্ষমতা কেড়ে নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে, তাহলেই বাংলাদেশের সকল ছোটখাটো সমস্যাগুলো সমাধান হতেই থাকবে। আমি কেন এই কথাগুলো বলছি? আওয়ামী লীগ খুব ইন্টারেস্ট বোধ করে যখন আপনি ভিন্ন ইস্যুতে কথা বলেন। আওয়ামী লীগ খুব আনন্দিত হয়। যেমন আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, আমরা কোকাকোলার বিরুদ্ধে বিভিন্ন কথা বলছি, বিভিন্ন আন্দোলন করছি, আমিও বক্তব্য দিচ্ছি, আপনিও দিচ্ছেন, অবশ্যই আমরা দিয়ে যাব, প্রতিবাদ অব্যাহত রাখবো এবং এই প্রতিবাদ চলমান থাকবে। এটা সামাজিক আমাদের আন্দোলনের একটি অংশ বিশেষ। কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই কোকাকোলার অপরাধ, কোকাকোলার বিরুদ্ধে স্লোগান, এটাকে বন্ধ করতে চাচ্ছে না। আপনি এই কোকাকোলার বিরুদ্ধে স্লোগান অব্যাহত রাখেন, তাতে আওয়ামী লীগের লাভ। কিন্তু কোকাকোলার চাইতে বড় অপরাধ যেটা সংগঠিত শেখ হাসিনা ইতিমধ্যে করে ফেলেছেন, যেটা আমি টক শোতে বিভিন্ন সময় বলেছি, যে পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দটা চিরদিনের জন্য উঠিয়ে দিয়েছে, মুছে ফেলেছে। অথচ এই বাংলাদেশে 53 বছরে এই পাসপোর্টে ইসরায়েল লেখা ছিল, এরকম যে উইদাউট ইসরায়েল আমরা সব রাষ্ট্র ভ্রমণ করতে পারবো, শুধু ইসরায়েলে পারবো না। এটা আমার দেশের পাসপোর্টের একটা এই যে লেখা, এই লেখাটাই একটা শক্তি ছিল যে না, আমরা ইসরায়েল বিরোধী। কিন্তু আজকে এখান থেকে উঠে নিয়ে দেওয়া হয়েছে। এই জন্য যে সামাজিক আন্দোলন দরকার ছিল, প্রতিবাদ দরকার ছিল, সেটা কি হয়েছে? হয়নি। কনভার্ট করা হয়েছে, এই জায়গাটা হিডেন রেখে অন্য আরেকটি জায়গায় ফোকাস করা হয়েছে। একইভাবে আপনি দেখবেন বাংলাদেশে ইসরায়েলি বিমান আসলো, প্রতিবাদ নেই। বাংলাদেশের আজকের প্যালেস্টাইন থেকে, প্যালেস্টাইনের মানুষের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার একদিকে হচ্ছে, কিন্তু অন্যদিকে ইসরায়েল থেকে এদেশের সরকার গোপনে অস্ত্র কিনে নিয়ে এসেছে। প্রতিবাদ বা বাংলাদেশের সেই সামাজিক আন্দোলন আছে? নেই। কারণ এই কাজগুলো করছে সরকারি ছত্রছায়ায়। সরকারি ছত্রছায়ায় এই কাজগুলো করছে। এর বিরুদ্ধে যখন আপনি কথা বলবেন, স্লোগান তুলবেন, এটাকে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে আপনার উপরে গুলি, অত্যাচার, নির্যাতন, স্টিমরোলার চালানো হয়। কিন্তু যখন আরেকটি আন্দোলন হয়, যেটা এর চেয়ে আরো অনেক ছোট লেভেলের কাজ, সেটাকে ইনফ্লুয়েন্স দিয়ে দেওয়া হয়, পিছন থেকে আরো বাতাস দিয়ে দেওয়া হয় এবং ওই জায়গায় এসে ধর্ম ব্যবসা করে। আমাদের বাংলাদেশে অনেক টক শোতে কিংবা অনেক ইউটিউবের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ বিভিন্ন জনে করে থাকে। আমি সকলকেই শ্রদ্ধা জানাই, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে ফোকাস পয়েন্টটা দূরদর্শিতার অভাবের কারণে আমাদের মধ্যেই অনেকে ঢুকে গিয়ে সরকারের বিভিন্ন মদদে হোক, সরকারের বিভিন্ন জায়গায় হোক, যে কোনো জায়গা থেকে তাদের পিছনে ইনভেস্ট করে হোক, ইনফ্লুয়েন্স দিয়ে হোক, কৌশলগতভাবে হোক, অথবা ওই ব্যক্তি বিশেষের ভুলে হোক, তাদেরকে সেটআপটা ভিন্ন কিছু দিয়ে দেওয়া হয়েছে। যেমন আপনি এখন বাংলাদেশে যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনার মূল ফোকাসটাকে, আপনি কাকে নিয়ে সবচেয়ে বেশি কথা বলবেন, আমার ফোকাস একটাই, শেখ হাসিনাকে রিমুভ করা, শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশের মানুষের ক্ষমতা মানুষের কাছে নিয়ে আসা। তাহলে শেখ হাসিনার কাছ থেকে আপনি নিয়ে আসতে পারলে আপনার রাজনীতি ঠিক থাকবে, সমাজনীতি ঠিক থাকবে, আপনার দেশের বিচার ব্যবস্থা ঠিক থাকবে, ব্যবসা বাণিজ্য ঠিক থাকবে, দুর্নীতি কম হবে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরে পাবে। বিদেশে, দেশে, যে কোনো ধরনের দেশের মানুষের সভ্যতা সংস্কৃতির উপরে সরকার সবসময় শ্রদ্ধা জানাবে এবং সেই অনুযায়ী এই দেশটা চলবে। কিন্তু আপনি যতই এখন বিভিন্ন ইস্যুগুলোকে নিয়ে শত শত ভিডিও ক্রিয়েট করেন, শত শত আলোচনা করেন, শত শত বক্তব্য দেন, এগুলো দিয়ে হয়তো সমাজের চিত্রটা আপনি তুলে ধরতে পারবেন, কিন্তু মূল জায়গাটায় আপনি আঘাত করতে পারবেন না। আমার এই জায়গাটাই আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য। আমার একটা অভ্যাস হচ্ছে, আমি আমার এই যারা 1 ঘন্টার জন্য ফেসিবাদের বিরুদ্ধে কথা বলে কিংবা এই ফেসিবাদ আন্দোলনের মানে ফেসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রসরী ভূমিকা পালন করে, আমি তাদের কারো ব্যাপারে কখনো কথা বলতে চাই না, এখনো বলছি না, ভবিষ্যতেও বলতে চাই না।
কিন্তু আমি শুধু একটা সেটআপ দিতে চাই, আপনি যতগুলো ভিডিও বানান এই ভিডিওর মূল টার্গেটকে, আপনি যতগুলো বক্তব্য দেন এই বক্তব্যের মূল এজেন্ডাটা কার উদ্দেশ্যে আপনি করছেন, আপনার মূল থিম কি, ফোকাস কি, সেটা যাতে আপনি লক্ষ্যচ্যুত না হয়ে যান। কারণ আপনার মতো কোটি কোটি ভিডিও যদি তৈরি করে আমি, আপনি, আমরা সবাই মিলে বক্তব্য দেই এবং লক্ষ্য বস্তুকে টার্গেট ছাড়া বক্তব্য দিতে থাকি, সারা বছর আপনি আমি হয়তো এটা দিয়ে ফ্যান ফলোয়ার্স, মানুষের ভালোবাসা, ব্যক্তিগত জনপ্রিয়তা হতে পারে, কিন্তু দেশের কোনো পরিবর্তন হবে না। ভারতকে রুখে দিয়ে শেখ হাসিনাকে দিল্লিতে পাঠিয়ে বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। দেশটা বাংলা, দেশটা ভারত নয়। আমার ভাষা বাংলা, হিন্দি নয়। ভারতের বিরুদ্ধে কথা বললে ব্যানারে দেখলে পুলিশ বাহিনী ঝাঁপিয়ে পড়ে কেন? কার নির্দেশনায়? আমি আমার দলের ব্যানারে এবং জোটের ব্যানারে যখন শেখ হাসিনা বিরোধী আন্দোলন নিয়ে রাজপথে নেমেছি, পুলিশ আমাকে বাধা দেয় নাই। অথচ এখানে 12 দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত আছে, সাক্ষী দিতে পারবেন। যেদিন ব্যানারে লেখা ছিল বয়কট ইন্ডিয়া, ইন্ডিয়া আউট, সেই দিন পুলিশ প্রশাসন আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। ব্যানার কেড়ে নিয়ে যাওয়া হয়েছে, ফেস্টুন কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। শেখ হাসিনার পতন তখনই হবে যখন আমরা আমাদের বাংলাদেশের প্রধানতম শত্রু ভারতকে রুখে দিতে পারবো, এর আগে সম্ভব নয়। আমি আমার জায়গা থেকে স্পষ্টত বলতে চাই, বন্ধু প্রতিম রাষ্ট্র বলে কোনো কিছু নাই, হতে পারে না। এই পিলখানায় যেভাবে হত্যা করা হয়েছিল, সেদিন থেকে সেনাশূন্য এবং মেধাশূন্য করা হয়েছে দেশকে, সীমান্তকে অরক্ষিত করা হয়েছে, আমার গণতন্ত্রকে হরণ করা হয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্বকে কেড়ে নেওয়া হয়েছে, একটি করদ রাজ্য বানানো হয়েছিল বাংলাদেশকে। এবং ভারত তাদের ইচ্ছা অনুযায়ী লুটপাট করার জন্য, যে লুটপাট তারা 71 থেকে শুরু করেছে, সেই লুটপাট করার জন্য তাদের পছন্দের 5 আটা দিল্লির সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সমর্থন দিয়ে যাচ্ছে। অতএব শেখ হাসিনাকে পতনের জন্য সর্বপ্রথম ভারতকে রুখে দিতে হবে। আমি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার পক্ষ থেকে 25 তারিখ প্রেস ক্লাবের গেটের সামনে একটি মানববন্ধন করেছিলাম শহীদ সেনা দিবস ঘোষণা করার দাবিতে, গণতন্ত্র পুনরুদ্ধার করার দাবিতে। তখন আমি স্পষ্ট করে আমার বক্তব্যে বলেছিলাম যে পিলখানা ট্র্যাজেডি দিবস নামক কোনো দিবস থাকা উচিত না। বিডিআর বিদ্রোহ বলে ওই দিন কোনো বিদ্রোহ ছিল না। সেদিন স্পষ্টত ভারতের পরিকল্পনায় শেখ হাসিনার নিয়ন্ত্রণে আমার দেশের 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল, নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই বাস্তবতাটা আমাদের মেনে নিতে হবে, জানতে হবে, শিক্ষা নিতে হবে এবং শত্রুকে স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে। আমার ভাই ফুয়াদ ভাই যেভাবে বলে গেছেন, আমরা আজকের এই ব্যানারে যেটা দেখছি, গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার, এই ব্যানার ভরে যাবে যদি এই জাতীয় ইস্যু লিখতে থাকি। আমরা তো ভাতের অধিকারও চাই, আমরা তো বাক স্বাধীনতাও চাই। প্রত্যেকটা চাওয়া পাওয়ার পিছনে যেই প্রয়োজনটা রয়েছে সেটা হচ্ছে মানুষের ভোটের অধিকার, এবং সেই ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে গেলে, সুষ্ঠু নির্বাচন হতে গেলে তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প আমাদের হাতে নাই। আচ্ছা ভাই, আপনার নামটা জানি কি? আবু বকর মোল্লা। আচ্ছা, আমি শুনেছি আপনি এমপি আনারের সাথে আপনার একটা ভেজাল বেঁধেছিল, আর কি নিয়ে ভেজাল বেঁধেছিল যদি একটু সুন্দরভাবে খুলে বলতেন, সত্য কথা বলুন তো। ভেজাল বাদিয়ে যাচ্ছে উনার সুন্দরবন কোরিয়া সার্ভিসে মাছ আসার কথা। জি জি, আমাকে বলছে যে আপনি সুন্দর কোরিয়া সার্ভিসে আমার মাছ আসবে, ওখান থেকে মাছ আইনে আমার বাসায় দেবেন। জি, ঠিক আছে। কি মাছ? সমুদ্রের মাছ? সমুদ্রের মাছ, সমুদ্রের বড় বড় মাছ। ও, বড় বড় মাছ। কেউ মানে পাঠাইছে এরকম কিছু? ওনার জন্য কে পাঠাইছে এটা বলতে পারবো না, কিন্তু কোরিয়া সার্ভিস ওনার জন্য পাঠাইছে। তারপরে সেই মাছ আমি নিয়ে আসছি। জি, আইলে ওনার বাড়ি যারা কাজের লোক আছে তারাও আমার ব্যানার থেকে নামাই নিয়েছে। ওই আপনি কি ওনার বাড়ি পর্যন্ত ভ্যান নিয়ে মাছ নিয়ে আসলেন? হ্যাঁ, মানে কত সময় লাগলো? ওই জায়গা যাই আমার ঘন্টা 2 দেরি হয়েছে। ঘন্টা 2 দেরি হয়েছে, মানে অপেক্ষা করতে হয়েছে? হ্যাঁ, অপেক্ষা করতে হয়েছে। তারপরে আছে আমার ব্যানে মাছ উঠে গেছে, আসতে আরো 1 ঘন্টা সময় লাগিছে। জি জি জি, 1 ঘন্টা। আসার পরে ওনার বাসায় আইছি, দারোয়ান গেট খুলে দিয়েছে। গেট খুলে দেওয়ার পরে ভিতরে ঢুকেছি। ঢোকার পরে ওনার বাড়ি যে কাজের লোক যে লোকই হোক, জি জি, মাছটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি ওখানে আরো 1-1.5 ঘন্টা ব্যানে পরে বসা। 1-1.5 ঘন্টা ব্যানে পরে বসা। বসা পরে এখন আমি তো অপেক্ষা করছি আমার টাকা দেবে, ব্যান ভাড়া যেটা আমার ভাড়ার ব্যান, আমার টাকা দেবে, ব্যান ভাড়া দেবে, এই করে তোমার খাতি আই। হ্যাঁ, এতে আছে ডেলি রুজি রোজগারের ব্যবস্থা, আল্লাহ পাক করে। এখন উনি 2-3 ঘন্টা আমার নিয়ে সময় ব্যয় করে লাস্টে মাল নিয়ে আইছে, মাছ উঠাই নিয়েছে, অথচ আমার টাকা দিলে আমি বসেই আছি, বসে রয়েছে। কেউ খোঁজ খবরও নি নাই যে ব্যানে মাল নিয়ে আইছে, মাছটা আমি উঠাই নিলাম, কিন্তু টাকা যে দেবো এরকম কেউ খোঁজ খবর নিয়ে বাসা থেকে নি নাই। তারপরে আমি 2-3 ঘন্টা অপেক্ষা করার পরে আমি নিজে ওনার বাসায় দোতলা গেছি। দোতলা যাইয়ে ওনার দরজায় লক করছি। লক করার পরে ওনার ওয়াইফ বের হয়েছে। ওয়াইফ বের হয়েছে বলতে, কি চান আপনি, কাকে চান? আমি বলছি এরকম সারের মাছ নিয়ে আসি সুন্দরবন কোরিয়া সার্ভিস থেকে। তা আসার পরে ভিতরে আসার পরে মাছ আপনার লোকে উঠে নিয়েছে, আমার ব্যানে পত্র নিয়ে আসে। এখন ভাড়ার অপেক্ষার জন্য আমি 3 ঘন্টা ব্যানে পরে বসা। তা কোনো ভাড়া আমি এখন পাই নাই, যেহেতু আমি যদি একটা ভাড়া নিয়ে 3-4 ঘন্টা ব্যানে পরে বসে থাকি তাহলে আমার তো সময় চলে যাবে, আর আমার ইনকাম করতে হবে। তা এরপরে আমি না সহ্য করতে পারি এবং না অপেক্ষা করার পরে বহুত
অপেক্ষা করার পরে তারপরে আমি বাধ্য হয়েছি উপরে আসছি এবং লক করতে আমার টাকার দর তখন ম্যাডাম বারো আসছে এসে বলছে আপনি কি চান, কাকে চান? বলছি ম্যাডাম এই ব্যাপার। তখন ম্যাডাম বলছে উনি তো খাচ্ছে, তা আমি বলছি তখন আমি আর একটু অপেক্ষা করি, যখন খাচ্ছে খাওয়া হোক তারপরে উনি আসবেন। খাওয়ার পরে উনি আসে উনি আমার মানে খারাপ ভাষা দিয়ে গালি গালাজ এবং খুব দুর্ব্যবহার করেছে। করার পরে আমার এমনি তো সারাদিন না খাওয়া, আর তখন ওনার ব্যবহার শুনে আমার চোখ অলরেডি পানি চলে আসে যে আমার সাথে কি ব্যবহারটা করলো, আমি তো তার উপকার করেছি। থাবা মারিছিল, হ্যাঁ সে তো পরে বলবো। তখন ওই আমি দাঁড়াই রয়েছি, তা উনি আমাকে দুটো তিনটা থাবা মেরে গাড় ডাকা দিয়ে বের করে দিল। কি বলে যে টাকা হবে না, মানে আপনার পরে খেপে গেছে, মানে আপনি বারবার উত্তেজনা হয়ে গেছে, আপনাকে সম্মানীয় ব্যক্তি তার জন্য আমার উনি বের হয়ে যায় দুটো থাবা দিয়ে গাড় ডাকা দিয়ে বের করে দিতে। তারপরে আমি চলে গেছি, টাকার পান টাকার পাই নাই, চরিত্র তাই না? আপনি আসলে আপনার শুনতে পারলেন আসলে ইনি একটা অসহায় ভাড়ার ভ্যান চালান, কিন্তু আসলে ইনাকে আসলে আমাদের এমপি আনার সাহেব ওনার যে ভ্যান ভাড়া টাকাটা উনি চার কারণে উত্তেজনা হয়ে ওনাকে আরো মারধর করে তাড়িয়ে দিয়েছিল। উনি আজকে ওনাকে আমি আসলে খুঁজে পেয়ে ওনার বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরলাম। তো দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো, আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।